দর্শক এই রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করে থাকি। একই সঙ্গে আলোচনায় উঠে আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়ই মূলত। আজকে আমাদের আলোচনার বিষয় দেশ ভেঙে দেশ গড়ার ষড়যন্ত্র। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার। আমার ডান পাশে আছেন, একেবারে ডানে আছেন জুলফিকার আলী মানিক, অনুসন্ধানী সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা একটু শুরু করছি। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন ভার্চুয়ালি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক। ভার্চুয়ালি যুক্ত হবেন, নিশ্চয়ই খুব শীঘ্রই আমরা তাকে পাবো। মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা একটু শুরু করতে চাই স্টুডিও থেকেই। জুলফিকার আলী মানিক, শুরুতে একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। দেশ ভেঙে দেশ গড়া, এটা নিয়ে তো আমরা বিভিন্ন সময় বিষয়টি আলোচনায় এসেছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, মিয়ানমার। যখনই ওখানে কোনো রকম ধরেন কুকি চীনের বিষয় সামনে আসে, আরাকান আর্মির বিষয়গুলো সামনে আসে, তখন বিষয়গুলো সামনে এসেছে বিভিন্ন সময়। কিন্তু যখন প্রধানমন্ত্রী বলেন যে পার্বত্য চট্টগ্রাম, মিয়ানমার ঘিরে মানে খ্রিস্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে, এটার গুরুত্ব আসলে কীভাবে দেখেন? আপনি নিশ্চয়ই যে প্রাইম মিনিস্টার অতি সম্প্রতি উনি 14 দলের বৈঠকে যে বক্তব্য দিয়েছেন, ওইখান থেকে আপনি রেফারেন্স নিয়েছেন। তো ওই দিন তো উনি আসলে, আমি সাংবাদিক হিসেবে, নাগরিক হিসেবে তো বটেই, সাংবাদিক হিসেবে আমার মনে হচ্ছে যে উনি খুবই সুনির্দিষ্ট করে, প্রিসাইজলি উনি এমন কিছু কথা বলেছেন যেগুলি সবসময় একটা গুজবের মতো থাকে, কিন্তু উনার মুখে প্রধানমন্ত্রী যখন বলেন ওইটা কিন্তু আর ইনফরমেশন হয়ে যায়, একদম ভেরি সলিড ইনফরমেশন। সো আপনি একটা যেটা বলেছেন, চট্টগ্রাম মিয়ানমারের একাংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র, যেমন উনি বলেছেন, উনি কয়েকবার বলেছেন ঘাঁটি করতে চায়। উনি সাদা চামড়ার কথা বলেছেন, যে সাদা চামড়া, একজন বলছে ঘাঁটি, একবার বলেছেন এয়ার বেস করতে চায়, আবার এটাও বলেছেন যে ওই প্লেন মানে কাকে হামলা চালাবে, আবার অন্যকে হামলা চালাবে গ্যারান্টি, এইরকম খুবই স্পেসিফিক, সুনির্দিষ্টভাবে। তো দেখেন যে এই জিনিসটা এমন একটা সময় উনি বলেছেন যে মানে উনি যদিও সাদা চামড়া কোট আনকোটে উনি বলেছেন, কিন্তু আমরা তো একটা জিনিস জানি যে গত নির্বাচনের আগে থেকে আমেরিকা একটা বড় ধরনের চাপ, তার যেই অ্যালায়েন্স, যে বন্ধু রাষ্ট্রগুলি যাদের সাথে তার সবচেয়ে নিবিড় সম্পর্ক, তাদেরকে সাথে নিয়ে একটা বড় চাপ দিয়ে এসছে আমাদের নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু তখনও কিন্তু এরকম একটা গুজবের মতোই ছিল। গুজবের জন্য যে যতক্ষণ আপনার কাছে সলিড ইনফরমেশন নাই ততক্ষণ তো জিনিসটা গুজব ছিল। যে আমেরিকার আসল উদ্দেশ্য কি, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, অবাধ নির্বাচন, নাকি এর আড়ালে অন্য কিছু? ইভেন মনে আছে যে একবার প্রাইম মিনিস্টার তখন সেন্ট মার্টিনের একটা কথাও এসেছিল। ইনফ্যাক্ট সেন্ট মার্টিনটা প্রথম তুলেছিলেন পার্লামেন্টে রাশেদ খান মেনন, নির্বাচনের আগে, তখন সেন্ট মার্টিন নিয়ে আবার আমেরিকা রিঅ্যাক্ট করেছিল, এরকম কোনো আলোচনা হয়নি। এখন দেখেন যে প্রধানমন্ত্রীর এই যে কথাটা, এখানে আমরা তো একটা জানি যে আমাদের দেশটা একটা মানে ভৌগোলিক কারণে আমরা এখন এমন একটি অবস্থায় না, আবার কেউ বলতে পারে ভৌগোলিকভাবে তো আমরা সবসময় এই জায়গায়, তাইলে কেন হঠাৎ হচ্ছে যে আমাদের এই যে জিও পলিটিক্স যেটা বলে, হ্যাঁ, ভূ রাজনীতির তো অনেক পরিবর্তন সময়ে হয়। এই সময়ের পরিবর্তনে বাংলাদেশের একটি বড় গুরুত্বের জায়গা তৈরি হয়েছে। মূলত লড়াইটা আমরা যেভাবে বুঝি সাধারণভাবে, এই যে পৃথিবীতে যখনই কোনো সুপার পাওয়ার চেঞ্জ হয়, তখন চেঞ্জটা কিন্তু কোনো মানে এমন না যে খুব শান্তিপূর্ণ পরিবর্তন হয়। ইটস নট লাইক এ রিলে রেসের স্টিকের মতো না, যে স্টিকটা ঠিক আছে, তোমার এখন সময় হয়েছে, তুমি সুপার পাওয়ার হওয়ার যোগ্য, তোমাকে দিয়ে দিচ্ছি। নো, ফাইট করে নিতে হয়। তা এখন পৃথিবীতে সোভিয়েত পতনের পর একচেটিয়া বা মনোপলি যদি বলেন সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, সেই সারা দুনিয়াতে করছে। কিন্তু চীন কিন্তু দীর্ঘদিন ধরে এই সুপার পাওয়ারের জায়গাটাতে সে একটু করে এগুতে এখন চীন হচ্ছে আমেরিকাকে ওই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে। রেসলিংয়ে রাইট, দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আপনি এখন রিংয়ের মধ্যে আসছেন, বেল্টটা নিতে চান, আসো আমার সাথে ফাইট করে। এখন ব্যাপারটা ওই জায়গাতেই। তো আমেরিকা কি শান্তিপূর্ণভাবে দিবে? না, তো চীনকে এটা ফাইট করতে, এই ফাইটের যে জায়গাটা, চীনের হয়তো আমি যেভাবে বুঝি, চীনের পলিসিটা হচ্ছে অর্থনীতি, বাণিজ্য, সারা পৃথিবীতে একটা বাণিজ্যের নিয়ন্ত্রণ তার হাতে। আমেরিকার পলিসি আমরা সবাই জানি, সে যেমন বাণিজ্যের স্বার্থ আছে, সে আবার মিলিটারি, সামরিক একটা নিয়ন্ত্রণ কিন্তু আমেরিকার বরাবরই পলিসি। এই যে আপনি দেখেন ইন্দো প্যাসিফিক যে পলিসিটা, সেটা আমরা বুঝতেছি যে তার যে ঘাঁটি করার বিভিন্ন, এই ঘাঁটির আলোচনা কিন্তু সবসময় একটা এই যে এই ইটস লাইক এ গুজবের মতো, আমেরিকাকে ঘাঁটি করতে চায়, বাট এবারই দেখেন প্রথম কিন্তু প্রাইম মিনিস্টারের মুখ দিয়ে ঘাঁটি শব্দটা বেরোতে, যদিও উনি আমেরিকা বলে,
কিন্তু এই ঘাঁটির সাথে যদি আপনি আমেরিকা মিলান আর আমেরিকার প্রেজেন্ট চাপটা মিলান, তাহলে কিন্তু ব্যাপারটা সেখানেই জিনিসটা আসছে যে আপনি ওই যে 2-2 4 মিললে, এবং এর মধ্যে নতুন যেটা আসছে সেটা হচ্ছে চিটাগংয়ের সাথে আপনি যেটা বললেন যে এই যে মিয়ানমারের একটা জায়গায় খ্রিস্টান রাষ্ট্র। তো আমরা তো জানি যে আমাদের পাশে বান্দরবন ওই অঞ্চলের পাশে ইন্ডিয়ান কিছু রাজ্য এলাকা আছে যেখানে খ্রিস্টান মেজরিটি আছে। আবার আপনি কুকি চীনের কথা যদি বলেন, কুকি চীন একটা তাদের জন্য আলাদা করতে চায়, স্বায়ত্তশাসিত অঞ্চল, তারাও কিন্তু খ্রিস্টান মানে অধ্যুষিত একটা সংগঠন। ফলে এখানে ডিপ্লোমেসিতে কিন্তু প্রকাশ্য কিছু চলে, বার্গেনিং আর কিছু আছে এজেন্ডা যেটা অন্দর মহলে আর গোপনে। সো আমার কাছে মনে হচ্ছে যে গোপন যে জিনিসটা গুজবের মতো ছিল সেটার অনেকটুকু এখন আলোর জায়গায় আসছে, যে কারণে হয়তো আজকে আমি আপনি কথাও বলতে পারছি বিষয়টা নিয়ে। আগে হয়তো কথা বলাটাও বলার পরে, কারণ প্রধানমন্ত্রী যখন বলেন, প্রধানমন্ত্রী তো একটি রাষ্ট্রের হায়েস্ট অথরিটি। সো হায়েস্ট অথরিটি যখন একটা ইনফরমেশন দিয়ে দেন, এটা কিন্তু আর গুজব না, ইটস লাইক ইনফরমেশন, ইট ওয়াজ ভেরি সলিড ফর্মাল ইনফরমেশন এটা। সো এটা নিয়ে এখন কিন্তু আমাদের যথেষ্ট ভাববার, দুশ্চিন্তা করার যেমন একটি জায়গা তৈরি হয়েছে, আবার দুশ্চিন্তাটাকে জয় করারও কিন্তু ভাবনার জগৎ, ঐক্যবদ্ধ হওয়ার পদক্ষেপের একটি সুযোগ তৈরি। একটু নিয়ে আসি, আমাদের সঙ্গে ভার্চুয়ালি আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম। মোহাম্মদ এমদাদুল ইসলাম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি? এমদাদুল ইসলাম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, মোহাম্মদ এমদাদুল ইসলাম নিশ্চয়ই আপনি অবগত আছেন যে প্রধানমন্ত্রী এর আগে ঘাঁটি করার কথা, নির্বাচনের আগে বেশ কয়েকবার বিদেশি চাপ, একই সঙ্গে সেন্ট মার্টিন চাওয়ার বিষয়ে বলেছেন, এবং আমাদের এই যে পার্বত্যাঞ্চল এবং মিয়ানমার ওই অঞ্চলকে ঘিরে নতুন একটি রাষ্ট্র করার ষড়যন্ত্র, সেটি প্রকাশ্যে প্রধানমন্ত্রী বললেন। এটির গুরুত্ব কতটুকু দেখেন আপনি, এবং একই সঙ্গে দুশ্চিন্তার আসলে কি কি কারণ আছে, পদক্ষেপ নেয়ারই বা কি কি জায়গা দেখেন আপনি? ধন্যবাদ। আসলে এই যে প্রধানমন্ত্রীর বক্তব্য যে এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে খ্রিস্টান স্টেট করা, এটা আমার মনে হয় আমাদের থেকেও ভারতীয় পূর্বাঞ্চল নিয়ে ভারতেরই বেশি করে উদ্বিগ্ন হওয়ার সময় এসছে। কারণ আপনি দেখেন আমাদের যে সন্নিহিত অঞ্চল, যেখানে রাখাইনে এখন যে দ্বন্দ্বটা হচ্ছে, যেটা ভূ রাজনৈতিক যে দ্বন্দ্বটা, ভূ রাজনৈতিক স্বার্থের কারণেই হচ্ছে, চীন এবং ভারতের মধ্যে যেটা হচ্ছে, বিশেষ করে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট, এবং অন্যদিকে চীনের চকপিউ, এখানে চকপিউ যে সমুদ্র বন্দর যেটা রাখাইন স্টেটে যেটা হয়েছে, একই সাথে সেখানে তাসওয়ে গ্যাস ফিল্ড আছে, যেটা থেকে চীনের 3টা প্রভিন্সকে তারা গ্যাস সাপ্লাই দিয়ে যাচ্ছে এই রাখাইন অঞ্চল থেকে। এখানে কিছুদিন আমরা একটু পিছনে গেলে আমরা বুঝতে পারবো যে ট্রেড ওয়ার যখন শুরু হয়েছে বিশেষ করে ট্রাম্পের সময়, যে ট্রেড ওয়ারের যেটা শুরু হয়েছে বিশেষ করে চায়না এবং ইউনাইটেড স্টেটের মধ্যে, সেটা কখনো ইউনাইটেড স্টেট চাইবে না যে চায়না এখানে খুব স্মুথলি চকপিউকে ব্যবহার করে তাদের যে বাণিজ্য, বিশেষ করে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে, সেটা খুব স্মুথলি করে যাক। এটা কিন্তু তারা ভূ রাজনীতির আলোকে তারা কখনো চাইবে। সেজন্য একই সাথে মালাক্কাতে তারা বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে অনেক ধরনের হার্ডেল করেছে, সাউথ চায়না সিতে করেছে, আমরা সেটা জানি। একই সাথে আপনার ইন্দো প্যাসিফিকেও সেটা কোয়াড করে, সেখানেও কিছু জিনিস চায়নার বিরুদ্ধে তারা করে যাচ্ছে। তো এখানে চক্রীয়তে তারা যখন খুব নিরাপদ এবং নিশ্চিন্ত ভাবে চলে আসছে, পাশাপাশি সেখানে ভারত যখন তার কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট নিয়ে আসছে, এটা চায়না এখানে ওয়ান্টস টু জাস্ট ক্রিয়েট এগেইন এক ধরনের তাদের জন্য একটা হার্ডওয়্যার সৃষ্টি করেছে, যেটা এখন অলমোস্ট এটা জিওপ্রোডাইজ। কারণ এটা ল্যান্ডিং পয়েন্ট ছিল পেটোয়া সিটওয়ে হয়ে, আকিয়া পোর্ট হয়ে, কলকাতা থেকে সিটওয়ে পোর্ট এবং আপনার প্লেটোয়াতে, সেটা অলরেডি আরাকান আর্মি সেটা পুরো দখলে নিয়েছে, এবং ইট ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ চায়না, দেয়ার ইজ নো ডাউট। এখন কথা হচ্ছে, এই যে ট্রেড ওয়ার যদি হয় ভবিষ্যতে, চায়নার এখানে যে চক্রীয়তে যে স্বার্থ আছে, তাহলে এখানে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন সেটা হচ্ছে এয়ারফিল্ডের কথা বলা হয়েছিল। সো আমাদের যে ভ্যাসিনিটি এখান থেকে চক্রীয় এবং হচ্ছে আরাকান, পুরো টোটাল রাখাইন স্টেট হচ্ছে সবচাইতে একেবারে উইদিন দ্য ভ্যাসিনিটি। তো সেখানে আরো একটা জিনিস আসছে, যেটা ভারতেরই বেশি করে উদ্বিগ্ন হওয়ার কথা এসব জিনিস নিয়ে। কারণ তাদের এখানে যে এই যে মিজোরাম, নাগাল্যান্ড এবং বিশেষ করে মণিপুর এখন যেটা চলছে,
আর আমাদের অল্প সংখ্যক যে ধরেন 2-1,000 কুকি বা বম তারা ওই অঞ্চলের একেবারে, এটা আমাদের জন্য হচ্ছে এটা একবারে দুর্গম একটা অঞ্চল। সেখানে তো আমাদের থেকেও বেশি করে আমাদের যারা প্রতিবেশী আছে তাদেরই বেশি করে এইসব জিনিস নিয়ে কনসার্ন হওয়া উচিত। তবে আমাদের হ্যাঁ, যেহেতু আমরা ছোট দেশ, সেই দিক থেকে আমাদের উপর প্রেশার আসবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা সাস্টেইন করার কথা বলেছেন। এখন আপনি বলছেন এদের জন্য কি করা উচিত। আমাদের যেটা হচ্ছে, আমরা এখানে কোনো ধরনের কন্টেস্টে না গিয়ে বরং আমাদের যে রোহিঙ্গা আছে, এই রোহিঙ্গাদের উপরে যদি যেন নজরটা না পড়ে। যেমন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসার আগে একটা কথা বলেছিলেন, আমার মনে হয় এটা এখানে খুব রিলেভেন্ট। উনি বলেছিলেন যে ডোনাল্ড লু আসছেন রোহিঙ্গা বিষয় নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য না। যদিও ডোনাল্ড লু এখানে বলেছেন যে আমরা পিছনের দিকে দেখবো না, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য সামনের দিকে আমাদের নজর থাকবে। বাট আমাদের যেটা কনসার্ন মেইন হওয়া উচিত সেটা হচ্ছে কোনো অবস্থাতেই রোহিঙ্গা ক্যাম্পকে, ইটস এ ভলকানিক, আমি সবসময় বলি এটা একটা ভলকান, যে কোনো সময় ইরাপশন হতে পারে। যে কোনো একটা যদি বড় কোন শক্তি যদি সেখানে কোনো ধর ইন্ধন যোগায়, কোনো ইনসাইটমেন্ট তারা যেতে চায়, অলরেডি রোহিঙ্গারা কিন্তু আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। মোহাম্মদ ইমদাদুল ইসলাম, আপনার কাছে নিশ্চয়ই আবার ফিরবো। আমরা একটু স্টুডিওতে ফিরতে চাই। মোহাম্মদ জমির আমাদের সঙ্গে আছেন। মোহাম্মদ জমির, একটু আপনার চোখে দেখতে চাই বিষয়টি। সেটি হচ্ছে যে এই ষড়যন্ত্র কি অনেক পুরনো, নাকি ধরেন বিষয়টি এরকম যে প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে তিনি সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতা থাকতে পারতেন, মানে অনেক চাপ যে বোঝা যায় সরকারের উপরে আছে। আমেরিকার সঙ্গে সম্পর্কটা এরকম বলেই কি বিষয়টা এরকম, নাকি এর সঙ্গে অন্য কোনো যোগসূত্র দেখেন? এটা আমাদের একটু পিছন দিকে যেতে হবে। জি জি জি, পাতা উল্টাতে হবে, পিছন দিকে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে, ওনারা খুব সুন্দরভাবে বলেছেন, মনে রাখতে হবে যে এই যে বর্তমানের যে মিজোরাম ভারতে যেটা আছে, নাগাল্যান্ড, মণিপুর, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, মিয়ানমার, এই পুরো এলাকাটায় আমরা যে পাতা উল্টাই, এইটা যখন দ্বিতীয় মহাযুদ্ধ হলো তারও আগে বিভিন্ন সময় যখন কলোনিয়ালিজম চলছে, তখন কিন্তু সচেষ্ট হয়েছিল যারা রোমান ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট গ্রুপ, দুদলই তারা ভেবেছিল যদি আমরা পারি তাহলে এই এলাকায় একটা খ্রিস্টান ধর্ম যারা অবলম্বী করে তাদেরকে নিয়ে আমরা একটা ছোট্ট একটা প্রদেশের মতো চেষ্টা করব করতে। এবং এটা যখন করার চেষ্টা করা হয় তখন কিন্তু তারা সফল হয়নি, সুফলটা পায়নি তারা। পরবর্তীতে তারা আরেকবার চেষ্টা করেছিল, এইটা হচ্ছে 2045-এর দিকে, তারপরে 1945-এর দিকে, ওই দ্বিতীয় মহাযুদ্ধের পরে তারপরে আরেকবার চেষ্টা করেছিল তারা 53 থেকে 54 সালে, 1953-54 সালে। এবং আমার মনে আছে যখন আমি বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করছি 1972 সালে, আই ওয়াজ দ্য শেফ ডে ক্যাবিনে তখন, সেই সময়। তো একদিন ওনার কথা শুনেছিলাম আমি, উনি বলছেন যে আমাদের সবাইকে সচেতনভাবে সচেষ্ট হতে হবে যাতে যারা বাংলাদেশি তারা বাংলাদেশে থাকবে, বাংলাদেশে উন্নতি করার জন্য তাদের প্রয়োজন আছে। কিন্তু এর মানে এই নয় যে যারা ভিন্ন ধর্ম অবলম্বী করে আছেন তাদেরকেও আমরা সম্পূর্ণভাবে সমানভাবে তাদের দিকে আমরা তাকাবো, এবং দেয়ার উইল বি নো কমিউনালিজম। উনি আবার ইংরেজি বলেন দেয়ার উইল বি নো কমিউনালিজম। এখন আমার কথা হচ্ছে এই বর্তমান প্রেক্ষিতে একটা দিক আছে, সেটা হচ্ছে যদিও মাননীয় প্রধানমন্ত্রী এটা উল্লেখ করেছেন, কিন্তু আমাদের এইটা আমেরিকার সাথে কোনো যোগাযোগ আমি দেখছি না। এটা ডোনাল্ড লু আসলো কি গেল, জি জি, লুর পরে তো বলে লোকে যে খুব গরম হাওয়া চলে, তারপরে বেশ ঠান্ডা বাতাস আসে। তো সেইটা ঠান্ডা বাতাসের প্রক্রিয়া, এটা সেটা হচ্ছে যে যা কিছু সচেষ্ট হয়েছে এই গত কয়েকদিনে, তারা বাংলাদেশের একটা বিরাট জিও পলিটিক্স যেটা আছে, উনি বললেন জিও রাজনীতি যেটা আছে, সেখানে বাংলাদেশ হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে নাও ইন দ্য উইদিন বিমস্টেক, উইদিন ইন্ডো প্যাসিফিক রিজিয়ন, অলসো উইদিন BINN এবং আদার এরিয়াস। জি, তো আমি এই কারণে বলছি, আমি বেশি দেশে যাইনি, আমি এখন পর্যন্ত 62টা দেশে গেছি। তো 62টা দেশের মধ্যে
ওই বিভিন্ন সময় 7টা দেশে রাষ্ট্রদূত ছিলাম বিভিন্ন সময়, কিন্তু আমি বলি একটা কথা, সেটা হচ্ছে যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সেই ম্যাট্রিক্সের মধ্যে একটা অন্য দিক আস্তে আস্তে বেরিয়ে এসছে। বেশ কিছু লোক যারা কিনা এই এলাকায় বসবাস করে, এই যে পার্বত্য চট্টগ্রাম এলাকা, তার পাশে যে মিয়ানমারের অংশ বিশেষ, তারপরে ধরেন ভারতের অংশ বিশেষে, তারা অনেকে এখান থেকে সরে গিয়ে চলে গিয়ে তারা নেদারল্যান্ডসে, নরওয়েতে, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে তারা ওখানে শরণাপন্ন, ওখানে তারা বসবাস করছে এখন। তারা চায় যদি আমরা পারি, আমরা তাহলে ফেরত গিয়ে একটা আলাদা জায়গা যদি আমরা পেতে পারি, তাহলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওখানে থাকতে পারবো, এবং সেখানে কোনো অন্য ধর্ম অবলম্বী যারা তারা কেউ থাকবে না, আমরাই যাচ্ছি ফেরত, আমরাই যা কিছু করার করব। এবং তারা এটা আমি শুনেছি, তারা বলেছে যে আমরা যদি এরকমভাবে কোনো একটা জায়গা পাই, তাহলে আমরা ওখানে বিনিয়োগ ক্ষেত্রে আমরা একটা বিশেষ ভূমিকা পালন করতে পারবো। কিন্তু আমার কথা হচ্ছে, বিনিয়োগ যদি করতে হয়, বিনিয়োগ করার জন্য তো ধর্মকে আনার দরকার নেই। এখন এমনি আর্থসামাজিক উন্নয়ন কল্পে যেটা দরকার সেইটাই করতে হবে। তো সেই জন্যে এইটাকে, ওই যেটাকে বলা হয় না যে এটা, আমি একটা, আমার মনে হয় আমি একটা লেখা লিখেছিলাম, দ্য গ্লাস ইজ আইদার হাফ এমটি অর হাফ ফুল। ইফ ইউ আর এ পজিটিভ পারসন, ইউ উইল সে ইট ইজ হাফ ফুল, and if you are a negative person, you will say half empty, তাই না? জি। তো সেই জন্য আমাদেরকে এইটা নিয়ে ডোনাল্ড লুকে আনার কোনো দরকার নেই, আমেরিকাকে আনার দরকার নেই। আমরা যেভাবে চলেছি, যেভাবে চলছি, সেটাতে আমরা এগিয়ে যাব, এবং দে রিকোয়ার আস অ্যাজ মাচ অ্যাজ উই রিকোয়ার দেম। এই যে ইন্ডো প্যাসিফিক রিজিয়নে একটা বিস্তৃতভাবে একটা শান্তি, একটা কাঠামো থাকা, সেটা তারা চায়। অনেক ধন্যবাদ। আমরা একটু আবহাওয়া অফিসে যেতে চাই, আমরা একটু আবহাওয়ার অবস্থাটা দেখে আসতে চাই, কি অবস্থা ঘূর্ণিঝড়ের। আমরা একটু সরাসরি চলে যাচ্ছি আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে। আমি কি ঠিক বলেছি? আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, জহির ভাই, এটা ঠিক হলো, আমি না জিজ্ঞেস করবো যে আমি ঠিক বলেছি কিনা। হ্যাঁ, বৃষ্টি কি শুরু হয়ে গেছে জোরে? উপকূলে হচ্ছে, উপকূলে শুরু হয়েছে। কালকে শুনলাম চট্টগ্রাম প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, নোয়াখালী মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি, 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত, আমি আবার বলছি, 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী। দর্শক, আমরা শুনছিলাম আবহাওয়া অধিদপ্তরে ব্রিফিং চলছিল ঘূর্ণিঝড় রেমাল নিয়ে। সে বিষয়ে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। আমরা একটা ছোট বিরতির সময় হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনসাইড পলিটিক্স। আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম দেশ ভেঙে দেশ গড়ার ষড়যন্ত্র, এই বিষয় নিয়ে আছেন আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ অতিথিরা। আবার একটু আসতে চাই জুলফিকার আলী মানিক, একটু জানতে চাই যে আলোচনায় যতটুকু আসলো সেটি হচ্ছে যে এখন যে মিয়ানমারে যে যুদ্ধটা চলছে জান্তা সরকারের বিরুদ্ধে, সেখানে সেটার একটি প্রেক্ষাপট, আর এদিকে মেইনলি কুকি চীন, পিছনে কারা আছে সেটি আপনি একটু এলাবোরেট করেছেন। এই জায়গাটাই মেইনলি কারা আসলে ভূমিকা রাখছে এই যে ষড়যন্ত্রের পেছনে? মানে আপনি বলছেন যে এই যে দেশ ভেঙে দেশ, জি জি জি,
না এখন মনে করেন কনস্পিরেসিগুলো যেটা এই যে আমি যেটা বুঝি যেগুলো এই ভাইকে বললেন যে অনেক পেছনে তাকাতে হবে, ইয়েস অনেক প্ল্যান থাকে ডিপ্লোমেসিতে, যে ফাইলটা হয়তো একটা টার্গেট করে আগায়, তখন এটা ইমপ্লিমেন্ট হয় না, তখন ফাইলটা কিন্তু শেলফে রেখে দেয় যারা করে আর কি। মানে এটা তো আর ছোটোখাটো এই যে কান্ট্রিগুলি করে না, সুপার পাওয়ার সুপার, তো এই যে শেলফে রেখে দেওয়া মানে কিন্তু ফাইলটা মারা যাওয়া না, ফাইলটা আবার সময় মতো নামবে, রাইট? এইটা হচ্ছে গিয়ে আমরা ডিপ্লোমেসি সাদা চোখে যেটা বুঝি, মানে ডিপ্লোমেসিতে ইয়েস সবার সাথে সবার বন্ধুত্ব, কিন্তু এই ফ্রেন্ডশিপটা কিন্তু লাভ এবং হেট রিলেশনশিপ আমি বুঝি না, এটা হচ্ছে লেনদেনের সম্পর্ক, স্বার্থ, তুমি কি দিবা আমি কি পাবো, এই আলোচনা করি, প্রকাশ্য আলোচনার বাইরেও কিছু থাকে। তো এখন আপনি যেটা বলছেন যে কনস্পিরেসিটা কে করছে, এটাই তো কাকে মানে কে সামনে আছে। আচ্ছা এখন আমি আপনাকে বলি, আমার ব্যক্তিগত জার্নালিস্টিক যে দৃষ্টি, পৃথিবীতে এখন যে সুপার পাওয়ারদের লড়াইটা দুটো, একটা হচ্ছে বাণিজ্যের নিয়ন্ত্রণ, কার কত বিস্তৃত থাকবে পৃথিবীতে বিশ্বে, আর একটা হচ্ছে রিসোর্সের উপরে কার কত বেশি আধিপত্য থাকবে। রিসোর্স সম্পদ, আমরা বলছি না বিশ্বে যে রিসোর্স সম্পদ প্রাকৃতিক সম্পদ কমে যাচ্ছে, মানুষ এত বেশি ইউজ এবং মিসইউজ করছে, সো এখন যা আছে এটার উপরে কার থাকবে। তো ন্যাচুরালি আপনি যদি দেখেন যে এখন আমেরিকা বহুদিন সোভিয়েত পতনের পর থেকে আমেরিকার একটা মনোপলি সুপার পাওয়ার হিসেবে সে আছে, যেখানে তার যা করতে চাচ্ছে তাই করতে পারছে, ডেমোক্রেসির গল্প সে করছে, সারা পৃথিবীকে ডেমোক্রেসি প্রিচ করছে। ইয়েস, নিজের দেশে সে একটা নিজের বর্ডারের ভেতরে এক ধরনের ডেমোক্রেটিক সিস্টেম তৈরি করেছে যেটা নিয়ে তার নাগরিকরা হ্যাপি, কিন্তু আপনি যদি আমেরিকান বর্ডারের বাইরে সারা বিশ্বে তার ডেমোক্রেসির চর্চা দেখেন, ইটস এ কমপ্লিটলি নাথিং, ফ্রাস্ট্রেটিং। সেখানে ব্রুটালিটি, সেখানে অটোক্রেসি, সেখানে ডেমোক্রেসির কোনো কিছু আমেরিকা ধার ধারে না। ভেরি সরি টু সে, বাট তারাই কিন্তু ডেমোক্রেসি প্রিচ করছে। এবং এই যে তার যে ডেমোক্রেসি প্রিচ করা, হিউম্যান রাইটস প্রিচ করা, আপনি হিউম্যান রাইটস বলছেন, আমাদের গণহত্যা জেনোসাইডে আমেরিকা সাপোর্ট করে নাই, করেছে তো। তো যে ডেমোক্রেসি চ্যাম্পিয়ন, হিউম্যান রাইটসের চ্যাম্পিয়ন, সে কী করে জেনোসাইডের সাপোর্টার হয়? কী করে প্যালেস্টাইনে এখন যে জেনোসাইড হচ্ছে সে কী করে সেটাতে শুধু সাপোর্ট দিচ্ছে না, হেল্পিং টু কিল পিপল ইন প্যালেস্টাইন, রাইট? সো ওইগুলি তো ডিফারেন্ট। এই যে আমেরিকা এখন যেটা হয়েছে, চীন যেহেতু আস্তে আস্তে সুপার পাওয়ারকে একটা চ্যালেঞ্জের জায়গায় আসছে, এই দুজনের লড়াই এখন বিশ্বের কোন অঞ্চল কার আধিপত্যে থাকবে আর কার কাছ থেকে ছুটে যাবে আর কে নতুন করে নিবে। ফলে ন্যাচুরালি যে নামটি প্রথম আসে যে আমেরিকা, সেকেন্ড আসে যে এখানে চীনেরও খেলা আছে, আমরা আবার আরেকটা বড় রাষ্ট্রের পাশে, সেটা হচ্ছে ভারত। সো এই যে গেমগুলি কিন্তু এত বেশি সূক্ষ্ম এবং জটিল, সবসময় যে সব গেম আমরা চট করে বুঝে আসতে পারবো তা কিন্তু নয়। এখানে আবার ওইটা হয়, ওই যে শত্রু বন্ধু হয়ে যায় একসময়, এখানে পার্মানেন্ট ফ্রেন্ড এবং পার্মানেন্ট এনিমি বলে আসলে কিছু থাকে না। সো এইখানে আপনি ন্যাচুরালি এখন আমরা যেই জায়গাটায় আছি আমাদের আলোচনায়, যেটা আমাদের রাষ্ট্রের কিছু অংশ নিয়ে আরেক রাষ্ট্র নিয়ে এক রাষ্ট্র গঠন বলেন, ঘাঁটি করা বলেন, সব কিছুতে সব জায়গায় এই জিও পলিটিক্যাল ইস্যুটাই আসছে, যে লড়াইটা আমেরিকা এবং চায়নার। এই লড়াইয়ের মাঝখানে যে আমাদের মতো দেশ, যারা ছোট ছোট দেশগুলো একটু অর্থনৈতিকভাবে একটু নানান সুযোগ সুবিধার দিক থেকে একটু শক্তিশালী হয়ে উঠছি, আবার ভৌগোলিক কারণে আমাদেরকে কারো না কারো দরকার, ফলে কেউ এটার চাপ দিয়ে এটাকে গুটি হিসেবে ইউজ করতে চায়। ফলে এই জায়গাটায় আমি মনে করি যে ওই যে নামগুলো ঘুরে ফিরে লড়াইটা চীন আর আমেরিকার লড়াই। ইয়েস, এখানে ভারতের একটা বড় রোল আছে। মিয়ানমার, এই যে মিয়ানমারের যে ক্রাইসিস, আপনি দেখেন আমেরিকা, অস্ট্রেলিয়া, এই যে গত কয়েক দশক ধরে মিয়ানমারে তারা গণতন্ত্র চায়, কিন্তু আলটিমেটলি কি হলো মিয়ানমারে? আপনি দেখেন যে রোহিঙ্গা ইস্যুটা আমাদের ঘাড়ে, আমি তো স্ট্রেট বলি, ইটস লাইক আমাদের দেশটাকে তারা ডাম্পিং গ্রাউন্ড মনে করেছে রোহিঙ্গাদের জন্য। ডাম্প দেয়ার সলিউশন। এই সব কিছুর পিছনে কিন্তু আমরা মানবিক হয়েছি, ওদের এটার পিছনে স্বার্থ আছে, রিসোর্স মিয়ানমারের, বাণিজ্য মিয়ানমারের, এই অঞ্চলের নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের নানান কৌশল আছে। অনেক ধন্যবাদ। একটু মোহাম্মদ ইমদাদুল ইসলাম আসতে চাই, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে। একটু জানতে চাই যে বাংলাদেশে যে কুকি চীনের উত্থান দেখেন, মাঝে মধ্যেই মাথা চাড়া দিয়ে ওঠা এবং সাম্প্রতিক সময় বড় ধরনের তারা মানে ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটিয়েছে। একটু জানতে চাই যে কুকি চীনের রোল সামনে আমরা তাদেরকেই দেখছি, পিছনে অনেক ষড়যন্ত্র কথা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, জুলফিকার আলী মানিকও অনেকটা বলার চেষ্টা করেছেন। রাখাইনে স্টেটকে নিয়ে যে ধরনের যুদ্ধ এখন চলছে, আরাকান আর্মি, সব মিলিয়ে ইন্টারেস্টের জায়গাগুলো একটু যদি বলেন, এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত। ধন্যবাদ। কুকি চীন আসলে ইনিশিয়ালি ওদের এমন কোনো অবস্থান ছিল না যেটার জন্য তাদের আলোচনায় আসতে পারে।
বাট ঘটনাটা হয়েছে যখন এই কুকিচিন ক্ষুদ্র গোষ্ঠীটা যখন তারা আমাদের দেশের একটা মৌলবাদী গোষ্ঠীর সাথে যখন তারা সম্পৃক্ত হলো, তখন আমাদের কর্তৃপক্ষ কুকিচিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। করার পরেই কুকিচিন কিন্তু তখনই কুকিচিনের একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে অনেক সময় না চাইলেও ঘটে যায়। কুকিচিন মিজোরামের যে কুকিরা আছে, এখান থেকে কিছু কুকি সেখানে আগেই চলে গিয়েছিল, তারা তাদের বংশধর বা তাদের লিঙ্ক, এথনিক আইডেন্টিটি, এগুলির কারণে তাদের সাথে তারা লিঙ্ক আপ হয়। এবং একইভাবে ওই মিজোরামের কুকিদের সাথে আবার আপনার মণিপুরের কুকিদের আরো বেশি জোরালো একটা সম্পর্ক আছে। পাশাপাশি যেটা চীন স্টেট, মিয়ানমারে চীন স্টেটের যে কুকি গোষ্ঠী আছে, তাদের সাথে আগের থেকেই এই যে মিজোরাম এবং মণিপুরের কুকিদের একটা লিঙ্ক আপ ছিল। এই জিনিসটা যখন, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, যখন এই আমাদের ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, ধরেন 2-4-5 হাজার সব মিলে তারা 6টি জনগোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় 10,000-এর মতো মানুষ, বাট মেইনলি হলো বোম, আমরা তাদেরকে কুকি বলছি। ওই ওদের সাথে যখন লিঙ্ক আপ হলো, তখন জিনিসটা আমাদের জন্য অ্যালার্মিং, কারণ তারা তখন সেখানে বিভিন্ন ইন্ধনে তারা ইন্সপায়ার হয়েছে। বিশেষ করে যে চীন স্টেটের যে কুকি গোষ্ঠী আছে, সেখানে তারা গিয়েছে, আমাদের কুকিরা গিয়েছে সেখানে। আমরা যদিও বলা হচ্ছে যে নাথান বম এখন কেউ কেউ বলেছিল যে সে নেদারল্যান্ডে আছে, বা কেউ সুইজারল্যান্ডের কথা বলেছিল, বাট অফ লেট আমাদের যেটা বিভিন্ন ধরনের সূত্র থেকে জানা যায়, সে কুকি চীনের এই যে নাথান বম এখন চীন স্টেটে গিয়ে ওই কুকিদের সাথে তার একটা সেখানে এসে অবস্থান করছে। এবং যদি কখনো কুকি নাথান বম যদি বাইরে যেও থাকে, সেটা ওই কুকি চীন স্টেট হয়ে তার পাড়ি দেওয়ার কথা। তো এই জন্য মিয়ানমারের এখন যা আরাকান আর্মির সাথে একটা, যদিও বহুদিন থেকে আরাকানিসদের সাথে কুকিদের তেমন একটা কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল না ঐতিহাসিকভাবে। অ্যাম্বাসাডার জমির এটা অনেক বেশি জানেন। বাট ইদানিং যেটা হয়েছে, সেখানে জিও স্ট্র্যাটেজি এবং এই যে ভূ রাজনীতির কারণে এখন কুকিরা আরাকান আর্মির সাথে একদম অ্যালাইনমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এটার কারণ হচ্ছে একদম ওইদিকে তাং আর্মি থেকে শুরু করে নিচে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি এবং এই যে আরাকান আর্মির সাথে তাদের একটা অ্যালায়েন্স আছে। সেই অ্যালায়েন্সটা কিন্তু কুকিদেরকে এখন এটা ভূ রাজনীতির কারণে এই অ্যালায়েন্সটাকে এখন বেশি করে ইনফ্লুয়েন্স হচ্ছে, এবং সেখানে কুকিদেরকেও ইনক্লুসিভনেস তাদের মধ্যে একটা ওখানে ঝুঁকে পড়ে। অনেক ধন্যবাদ। আমরা একটু ফিরতে চাই, আপনার বক্তব্য পরিষ্কার, একটু ছোট্ট করে একটু জানতে চাই মোহাম্মদ জমির। আমি 2-3টে জিনিস বলি। জি জি প্লিজ। সেটা হচ্ছে যে যেহেতু মিয়ানমারের থেকে যখন বাস্তুচ্যুত হয়ে 2017 সালের পর থেকে আসা শুরু করলো রোহিঙ্গারা, জি, তখন মাননীয় প্রধানমন্ত্রী উনি ইন হার সেন্স যে আমি ঠিক আছে, ওদের বেচারার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি ওদের কিছু দিন থাকতে দেই, তারপরে পুনর্বাসন করার বর্তমান পরিস্থিতি যা হবে। তখন উনি আবার ওই কোফি আনান সাহেব একটা কমিশন করেছিলেন 2017 সালে, তখন মারা যান। তারপরে সেখানে যখন জাতিসংঘে যান, উনি 5টা পয়েন্ট নিয়ে উনি কয়েকটা পয়েন্ট বলেছিলেন। এখন এই রোহিঙ্গাদের ব্যাপারটা, এই যে বলে যে, আমার কাছে সবচেয়ে খারাপ লাগে কি, 2টো জিনিস যেটা আমার কাছে অত্যন্ত বিতর্কিত লাগে আমার কাছে। একটা হচ্ছে যে আমি ওই ওআইসির ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশন এশিয়ার থেকে আই ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ, সেখানে আমি ছিলাম। তো আপনারা নিশ্চয়ই মনে আছে যে গ্যাম্বিয়ার থেকে একটা কেস গেছিল ওআইসি আর গ্যাম্বিয়ার তরফ থেকে, যে মিয়ানমারে যা কিছু ঘটনা ঘটছে তাতে যা কিছু করণীয় দরকার, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে, আইসিজের থেকে, দে শুড টেক অ্যাকশন অ্যান্ড ডু এভরিথিং এলস। ইন্টারেস্টিং থিং ইজ অং সান সু কি, কিন্তু she had gone to the ICJ office in Hague, and she went there to defend what the army people are doing there. তো মারধর করেছে, এই করেছে, ওই করেছে, সে ভেবেছিল এই করলে তাকে সে পাওয়ারে ফিরে আসতে পারবে। এখন সেটা হয়নি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, আমার মনে আছে যখন এরডোগান সাহেবের ওয়াইফ আসলেন, এরডোগান আসলেন, মানে আপনার মনে আছে নিশ্চয়ই, তখন সেই বাংলাদেশে একটা কনফারেন্স হয়েছিল, ওআইসির সামিট হয়েছিল একটা, এবং তখন আমি নিয়ে গেছিলাম ওনাদেরকে, এরডোগানের স্ত্রী
I knew her very well, so very wonderful lady. So she is very interested in what's happening in Bangladesh. So they had gone to see the camps in যেখানে যত রোহিঙ্গারা রয়েছে, to see how they could come forward and help. তখন প্রশ্নটা ছিল, আমি গেছিলাম 2017 সালে, আমি বলছি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে, চীনের অংশ শি জিনপিং আমাকে দাওয়াত করেছিল, আর দুজনকে দাওয়াত করেছিল। সেখানে অং সান সূচির সাথে আমার দেখা হয় ডিওআইটাই প্যালেসে, এবং সেখানে আমি অং সান সূচিকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা যেভাবে খুন করছে ওখানে, কি করে, হাউ ক্যান ইউ কন্টিনিউ টু সাপোর্ট দ্য আর্মড ফোর্সেস? অ্যান্ড শি কেপ ভেরি কোয়াইট। নাও মাই সিচুয়েশন ইজ দ্যাট একইভাবে জিনিসটা আমি বলেছিলাম তখন, যে ছিল এখানে রাষ্ট্রদূত ছিল, আমেরিকান রাষ্ট্রদূত, ব্রিটিশ রাষ্ট্রদূত, ওদেরকে বলেছিলাম, তোমরা আমাদেরকে উপদেশ দেওয়া বন্ধ করো, কি করে রোহিঙ্গাদের ব্যাপারে কি করতে হবে। আমাদের পুরো বাংলাদেশ আয়তনে টেক্সাসের চেয়েও ছোট একটা জায়গা। জি জি, ওয়াই ডোন্ট ইউ টেক দিস পিপল? তোমাদের এত বড় দেশ রয়েছে, your total population is exactly double of বাংলাদেশ, আমাদের 17 কোটি, তোমাদের 34 কোটি। তোমরা নিয়ে যাও, তোমাদের ওখানে দেশে সুন্দর করে তাদেরকে রাখো, তাদেরকে যাভাবে করতে চাও করো, ডোন্ট কাম অ্যান্ড টেল আস হোয়াট টু ডু। একইভাবে আমি এখনও বলছি যে প্যালেস্টাইনের ক্ষেত্রে তারা একই মত নিদর্শন কিন্তু করে চলেছে। এই যে উনি বলেছেন, যেটা এখন বললেন যে হেল্পিং টু কিল পিপল ইন প্যালেস্টাইন, ইউএস যেটা কথা বললেন, সেটার কথাতে আমি বলছি। শুধু তাই নয়, এই যে গত দুদিন আমরা দেখছি যে আইসিজেতে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে যা কিছু বলেছে, এবং পরবর্তীতে এটাও দেখছি অনেক কটা দেশ যারা কিনা এগিয়ে আসছে, যে তারা কয়েকটা দেশ মিলে বলছে যে আমরা স্বীকৃতি দেবো প্যালেস্টাইন কাজ স্টেট, সেখানেও তাদের আপত্তি রয়েছে। একটা বিরতি নিয়ে আসি স্যার এখান থেকে। আমি একটু বলবো এগুলোর উপরে। জি জি, এরপরে আমি আসছি স্যার, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। দর্শক ফিরছে কিছুক্ষণের মধ্যে, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছেন ইনসাইড পলিটিক্সের বিরতির পর। দর্শক আবার স্বাগত ইনসাইড পলিটিক্সে। আমরা শেষ করবো একেবারে শেষ পর্যায়ে। মোহাম্মদ জমির, কি করণীয় আসলে এই জায়গাটায়? আমরা একেবারে শেষ সময় একেবারেই হাতে নেই, কি করণীয় বাংলাদেশের? আসলে 2-3টে জিনিস আছে করার। সেটা হচ্ছে আলোচনা বিবেচনা মাধ্যমে সবাই এগিয়ে যেতে পারে। ডিসকাশন ইজ নলেজ ইন দ্য মেকিং। কিন্তু দ্বিতীয় জিনিসটা যেটা আছে, আমি সবসময় বলি, বাংলায় দুটো শব্দ আছে, সুবিধা অসুবিধা, তাই না? জি জি। তার সঙ্গে আমি আরেকটা শব্দ চয়ন করে বের করেছি, যেটা ইজ নাও পার্ট অফ বেঙ্গল লিটারেচার, বেসুবিধা। সুবিধা অসুবিধা, বেসুবিধা। জি জি। আমরা বেসুবিধার প্রাঙ্গণে আটকে আছি। আশা করি সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন তারা নিশ্চয়ই বিষয়গুলো আলোচনা করবেন। আমাদেরকে দেশের স্বার্থে একমত নিয়ে, সবাইকে নিয়ে। অনেক ধন্যবাদ। একজন আরেকজনের দর্শক এই ছিল ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।